বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পূর্ণ তদন্ত শুরু শিগগিরই। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে বানভাসীরা, চলতি মাসে আবারও বন্যার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এবং রাজধানীর বংশাল থেকে সাবেক সাংসদ হাজী সেলিম গ্রেফতার, আদালতে তোলা হতে পারে আজ। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। সাবেক সেনা সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এমনকি এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সকালে সচিবালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শীঘ্রই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এ সময় বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসীরা। বের হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি, খাবার সংকটে পানিবন্দীরা। নিচু এলাকায় এখনও পানি থাকায় বেড়েছে দুর্ভোগ। এদিকে এখন পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ৫৯ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীর ৪ উপজেলায় কমেনি দুর্ভোগ, তবে বেড়েছে পানিবাহিত রোগ। এখনো কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। নিচু এলাকায় ডুবে গেছে বাড়িঘর। এতে দুর্ভোগে অন্তত ১৯ লাখ মানুষ। এদিকে পানি কমে আসায় ফেনীতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করছেন কেউ কেউ। দেখা দিয়েছে খাদ্য সংকট। খাবারটা খেয়ে কতদিন থাকা যায়? আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যদি নিজেরা শুকনো খাবারটা খেয়ে এত কতদিন থাকা যাবে? বাচ্চা ছেলে মেয়ে অনেক কষ্ট আছে। এখনো পানি আছে, ঘরের পানি না, নিজস্ব বাড়িতে এখনো আঁটু পানি ঘুরে আছে। ঘরের দুয়ারে আমার ঘর দুয়ারে ভরা কমর হানি। অন্যদিকে পানি কমায় চাঁদপুরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে ফরিদগঞ্জ ও কচুয়ায় এখনো পানিবন্দী অনেকে। পাকঘরে যাই পাক করবে এরকম পরিস্থিতি হইতে আরও মিনিমাম ২ সপ্তাহ লাগবে। কিন্তু আমাদের পর্যাপ্ত গ্রামের ভিতরে, আমাদের এই গ্রামটা প্রায় ৪,০০০ পরিবারের গ্রাম, এখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মানুষ পায় নাই। চলতি মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। অরণ্য, নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন একটি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে।
কারণ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি প্রায় বন্যা শুরুর দিকে গত 10 দিন পূর্বে আমি এখানে একবার এসেছিলাম। সেই জায়গাটিতে কিন্তু এখনো হাঁটু সমান পানি। এখানকার যারা বাসিন্দা আছেন তারা আমাকে যেটি জানিয়েছেন যে এখনো পানি কমার যে গতি এত কম যে সেটাকে আর পানি কমানোর কোনো লক্ষণ আসলে তারা দেখছেন না, ফলে তাদের যে দুর্ভোগ সেটা যত দিন যাচ্ছে এটা বাড়ছে। আর আমি আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালীতে সাধারণত এই অঞ্চলে উত্তর পূর্ব দিকের পানি এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে বের হয়ে যায় প্রতি বছর, কিন্তু যে খালগুলো রয়েছে, ব্যাপক খাল রয়েছে নোয়াখালীতে, সেই খালগুলো কিন্তু দখল এবং দূষণের ফলে দীর্ঘদিন যাবৎ আবদ্ধ হয়ে আছে। সেগুলোর দিকে দৃষ্টি না দেওয়াই কিন্তু এই জলাবদ্ধতা বা এই যে দুর্বিষহ বন্যা যেটা নোয়াখালীতে গত 50 বছরে ঘটেনি সেটি সৃষ্টি হয়েছে। এই খালগুলো আবদ্ধ থাকার কারণে কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কোথাও কোথাও এমন আছে পানি স্থির অবস্থায় আছে যেখানে পানি প্রবাহিত হওয়ার কোনো লক্ষণ দেখা দেয়নি। ফলে যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা সহসায় বাড়ি ফিরবে বলে কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। আমাদের কাছে যে তথ্যটি আছে, নোয়াখালীতে 2,70,000 বাসিন্দা যারা বানভাসী ছিল তারা আশ্রয় কেন্দ্র ছিল, সেখান থেকে মাত্র 20 থেকে 30,000 কিন্তু তাদের বাড়ি ঘরে ফিরতে পেরেছে। আর যারা আবদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন তাদের জীবন আরো দুর্বিষহ হচ্ছে, কারণ এখন যারা ত্রাণ নিয়ে আসছে তারা বেশিরভাগই শুকনো খাবার নিয়ে আসছে, কিন্তু তারা বারবার যেটা আমাদেরকে জানিয়েছে যে তাদের এখন শুকনো খাবারের চেয়ে বেশি প্রয়োজন চাল ডাল, এই জিনিসগুলোর বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন আবদ্ধ থাকার কারণে যারা নারী এবং শিশু আছে তাদের কিন্তু শিশুদের বিশেষ করে পুষ্টিকর খাবার এবং নারীদের বিভিন্ন ঔষধ এবং সরঞ্জাম যেগুলো প্রয়োজন হয়, স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়, সেগুলোর একদমই অবস্থা নেই। সরকারি ভাবে যেগুলো আসতেছে সেগুলো যে আশ্রয়ে কেন্দ্রে যারা আছে তাদের তুলনায় খুবই অল্প। কাজে এই দিকগুলো বিবেচনা করলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি যতটুকু উন্নতি হয়েছে সেটিকে আসলে মার্ক করার মতো বিষয় নাই, এখনো এই অবনতি কিন্তু রয়েছে এবং এই ভোগান্তি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অরণ্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, চলে যাচ্ছি অন্যান্য সংবাদ প্রসঙ্গে। ঢাকার 7 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে। রাতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। পরবর্তীতে 2022 সালে সেই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। আদালতে তোলা হতে পারে আজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেল হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে গতকাল রোববার ঢাকা থেকে কমপ্লিট শাটডাউন পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রবিবার রাত 7:45টার দিকে কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন চিকিৎসকেরা। চট্টগ্রামের বাঁশখালীর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এস পাওয়ার প্ল্যান্টের চোরের ছুরিকাঘাতে 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে একজন সাবেক সেনা সদস্য রয়েছেন। নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সারওয়ার আলম এবং রাশেদ জোয়ারদার। পুলিশ জানায়, গুন্ডামারায় বিদ্যুৎ কেন্দ্রে ভোরে 2 যুবক চুরি করতে আসে। নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে গুরুতর আহত অবস্থায় 2 নিরাপত্তা কর্মীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এস পাওয়ার প্ল্যান্টে চুরির প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর ধর্ষণ করে ভিডিও ধারণের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। ধর্ষণের বিচার ও জন্ম নেয়া সন্তানের পিতৃপরিচয় দাবি করায় নির্যাতনের শিকার হয়ে এলাকা ছাড়তে হয়েছে ওই গৃহবধূকে। এই ঘটনা ঘটেছে উপজেলার চাপিতলা গ্রামে।
এই ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আদালতের নির্দেশে আসামি স্বপনকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য 3 দফা নোটিশ দেওয়া হলেও সে ডিএনএ নমুনা দিচ্ছে না। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস রাজনৈতিক নেতাদের সাথে আঁতাত করে নানা অনিয়ম করে আসছে, তাই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় আরও প্রায় 47 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 40,700 ছাড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে হামলায় আরও 94,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 40,738 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। বৃষ্টিপাতে সৃষ্ট এই বন্যায় এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছে। দুই রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে যথাক্রমে 15 এবং 12 জনের প্রাণহানি হয়েছে। শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্য দুটিতে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, রাস্তাঘাট তলিয়ে যাওয়া সহ ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। এই পরিস্থিতিতে শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করেছে রেল প্রশাসন। তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ, নিজামাবাদ সহ বিভিন্ন স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হায়দ্রাবাদের সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। চলতি মাসে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রকৌশলী ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ইলিয়াস, ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন সজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা ও পৌর যুব দলের আহ্বায়ক ইমান আলী সহ অনেকে। বরিশালের গৌরনদীতে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস.এ. মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জহির সহ অনেকে। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শেষ করব এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুনঃ তদন্ত শুরু শিগগিরই। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বানভাসীরা। চলতি মাসে আবারও বন্যার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এবং রাজধানীর বংশাল থেকে সাবেক সাংসদ হাজী সেলিম গ্রেফতার, আদালতে তোলা হতে পারে আজ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।